আমরা এখানে জাস্ট দেখলাম কি যে একটা সার্কিট থেকে কিভাবে এটা আমরা সমীকরণ নিচ্ছি। এই সমীকরণকে তারপর আমরা সিম্পলিফাই করতেছি, তারপর আবার একটা সার্কিট তৈরি করতেছি। কিন্তু আমাদের সিম্পলিফাই করার জন্য আমাদের পরীক্ষার সময় কি আসবে? একটা এরকম একটা সমীকরণ দিতে পারে। সেই সমীকরণ থেকে আমরা জাস্ট সেটাকে সিম্পলিফাই করব, সরলীকরণ করব। অঙ্কের ভিতরে যখন আমরা সরল করি, ঠিক একইভাবে এখানে সরল করব। আর এই সরল করার ক্ষেত্রে আমি আর উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে। ৪ টা উদাহরণ আপনাকে দিয়ে দিছি সরল করার জন্য। আপনারা একটু সরল একটু কইরেন বাসায়। আমি আপনাকে দেখাইয়া দিব। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই জিজ্ঞেস করবেন এবং এই ক্ষেত্রে আপনি একটু নিজেরা একটু দেখেন। আর এই ফর্মুলাগুলো ১ম পড়বেন এবং না গত ক্লাসে আমি আগে এইটা নিয়ে আলোচনা করব কিভাবে সরল করা হয় এই ফর্মুলাগুলোই। আর ফর্মুলাগুলা অবশ্যই দেখবেন। আমি আপনাদেরকে ধরব না। ধরলে অনেকে হয়তো লজ্জা পাইতে পারেন। কারণ আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। ঠিকমতো না পড়তে পারতে পারি। তো সবাই যথেষ্ট ম্যাচিউরড। সো অবশ্যই দেখবেন। আর এই সমীকরণগুলা নিজেরা করার চেষ্টা করেন। আমি এখানে দিয়ে দিই সিম্পলিফাই গুলা করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে জিজ্ঞেস করবেন। ফর্মুলাগুলো অবশ্যই পড়বেন। আমি একটু সামনের দিকে তাহলে আগাই। কারো বুঝতে সমস্যা হইলে এখনো বলেন। এর থেকে আপনার কেউ কিছু বুঝতে সমস্যা হইতেছে কিনা? না স্যার, বুঝতে পারছি। তবে এতদিন করছি স্যার, মেট্রিকে করছি, ইন্টারমিডিয়েটে করছি স্যার। তবে এবার ইন্টারমিডিয়েটে করছেন। ইন্টারমিডিয়েটে এইগুলোতে ইন্টারমিডিয়েট লো লেভেলের। জি আপনাদের স্যার, ইন্টারমিডিয়েটের যে জি কোর্সটা আছে অতটুকু এখানে কমপ্লিট হয় নাই। আপনারা তো আরো ভালো বুঝার কথা। জি স্যার, আমরা করছি, কিন্তু আমাদের যে গেটের সঙ্গে মিল করে আপনি এত সুন্দর সংযোগ করে দিয়েছেন, এরকম সুন্দরকে বুঝি নাই স্যার। আমরা একটা জাস্ট বুঝছি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এই পর্যন্ত। এটা যে কোথায় কিভাবে অ্যাপ্লাই হয় এই জিনিসটা আমরা জানতাম না। কিন্তু আজকে আপনি এই যে সূত্রটা এত সুন্দর করে মিল করে দিলেন কি গেটের বলেন? সঙ্গে, আপনাদের ইন্টারমিডিয়েট সার্কিটের বইয়ে সঙ্গে। অনেক ডিটেইলস, অনেক কিছু আছে। আমি ইন্টারমিডিয়েট বইয়ের ক্ষেত্রে আমি আ একজনকে আপনার ইন্টারমিডিয়েটে একজনকে আমি ২ মাস প্রাইভেট পড়িয়েছিলাম। তার স্যার, অলরেডি তার বাবার রিকোয়েস্টে হ্যাঁ স্যার, তাও ইন্টারমিডিয়েট পর স্যার আমাদের আর তো মেজর ২ স্যার মাসে ও আমি নিয়ে মনে ছিল হয় না। উনাদেরকে ২ টা ১ সপ্তাহে ২ টা ৬ টা ৮ টা ক্লাস নিছিলাম। শুধু ৮ টা ক্লাস। ৮ টা ক্লাস করায় তারে বুঝাই দিছিলাম শেষ। কারণ ওই টিউশনি করা তো মানায় না সবসময়। তো অন রিকোয়েস্ট এ করাইছিলাম ওই কমার্স কলেজের, ঢাকা কমার্স কলেজের। তো দেখতেছি যে দেখলাম যে আপনাদের বইটা আমি ওই হিসেবে তখন দেখেছিলাম ইন্টারমিডিয়েটের। তো ইন্টারমিডিয়েটে ভালো অনেক কিছু আছে। জি স্যার। এখন আপনার তো পারার কথা ইন্টারমিডিয়েট সায়েন্স ইয়া স্যার, থাকলে। আপনি ইন্টারমিডিয়েট ছিলেন না স্যার? আমাদের ছিল না। আপনি ডিপ্লোমা ছিলেন না নাকি স্যার? হ্যাঁ। না আমি ইন্টারমিডিয়েট পড়েছি। ও, আমি আপনাদের সময় ছিল আমি না। ইন্টারমিডিয়েট পড়েছি, বিএসসি করেছি। আমি ইয়া করি নাই। মানে ওই কি কয় ইন্টারমিডিয়েট আমাদের ছিল না। মানে আমি যখন ইন্টারমিডিয়েট করেছি তখন কম্পিউটার সাবজেক্ট ছিল না। আমাদেরও ছিল না স্যার, আমাদের ছিল। আমাদের 12 আমি স্যার 14 সালে পাস করছিলাম স্যার এইচএসসি। তারপর থেকে আসছিল স্যার এটা সম্ভবত বুঝতে পেরেছি। আইসিটি। আচ্ছা, এবার আমরা সামনের দিকে আসি। এটা হচ্ছে কার্নফ ম্যাপ। তো কার্নফের যে মানচিত্রটা আছে এটাও খুব এটাও কি করে? এটাও সার্কিটকে সিম্পলিফাই করে। এটাও আমাদের যে বড় সার্কিটটাকে ছোট করার জন্য ইউজ করা হয়। কার্নফ ম্যাপ। এই কার্নফ ম্যাপের ক্ষেত্রে আমরা কি করতেছি দেখেন, কার্নফ ম্যাপ হলো একটি ভিজুয়াল বা গ্রাফিক্যাল পদ্ধতি যা বুলিয়ান সমীকরণকে সরলীকরণের জন্য ব্যবহার করা হয়। বুলিয়ান যে সমীকরণটা আছে সমীকরণকে সরলীকরণ করার জন্য ব্যবহার হয়। এটি ট্রুথ টেবিল এর তথ্যকে একটি সুনির্দিষ্ট গ্রিডকে সাজিয়ে দেখায় যাতে একই ধরনের টার্মগুলিকে সহজে গ্রুপিং করা যায় এবং সরলীকৃত এসওপি বা পিওএস সমীকরণে পাওয়া যায়। এখন দেখেন ব্যাপারটা কি করতেছে। এখানে এসওপি বা পিওএস এর মাধ্যমে সমীকরণটা করা হয় কিসের থেকে? ট্রুথ টেবিল থেকে। আমরা কি বলছি? এসওপি এবং পিওএস কিসের থেকে? ট্রুথ টেবিল থেকে কাজ করে থাকে। আর সেই ট্রুথ টেবিল থেকে আমরা যে এসওপি পিওএস এর যেকোনো একটা পদ্ধতির মাধ্যমে আমরা বেশি উদাহরণ এক্সাম্পল সবকিছু এসওপির মাধ্যমেই করব। ঠিক আছে? একটু মাথায় রাখেন সবগুলো এসওপির মাধ্যমেই করব। সবসময় আমি উল্লেখ করব না এসওপি না পসের ক্ষেত্রে। তো খেয়াল রাখবেন যে আমরা সবগুলোই এসওপির মাধ্যমেই করব। আ তো এই ট্রুথ টেবিল থেকেই সাধারণত করা হয়ে থাকে। তো এখানে দেখেন যে, এই যে কার্নফের ক্ষেত্রে কি ভিজুয়াল বা গ্রাফিক্যাল পদ্ধতি যা বুলিয়ান সমীকরণকে সরলীকরণ করার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে।
তো বৈশিষ্ট্য ভেরিয়েবলের অনুসারে গ্রিড, দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের গ্রিড হবে কত? 2x2, তিনটা ক্ষেত্রে 2x4, চারটা ক্ষেত্রে 4x4। মানে কয়টা কোষ থাকবে? প্রথমটা ক্ষেত্রে কোষ থাকবে কয়টা? 2 দুগুণে 4টা, 4 দুগুণে 8টা, আর পরেরটা 4 4 16টা কোষ থাকবে। 16টা কোষ বলতে আমরা বলছি 4টা খোপ থাকবে। তো প্রতিটি কোষের ক্ষেত্রে 0 1 লেখা হয় এবং ট্রুথ টেবিলে আউটপুট নির্দেশ করে থাকে সদৃশ্য গ্রুপিং। একই মানে 1 বা 0 এর সংলগ্ন কোষগুলিকে 2 4 8 সংখ্যায় গ্রুপিং করা হয়ে থাকে। কি করা থাকে? 2 4 8 সংখ্যা। আমরা একটু কথাগুলো এখানে শুনি, জাস্ট পরে আমরা যখন দেখব তখন আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। গ্রুপিং এর মাধ্যমে অ্যালজেব্রিক সমীকরণ করা যায়। অ্যালজেব্রিক মানে তো বুঝতে পারছেন, অ্যালজেব্রা সমীকরণ করা যায়। মিনিমাইজ বুলিয়ান এক্সপ্রেশন, সহজে লজিক সার্কিট তৈরি করা হয় এবং এসওপি এটা কি তার লক্ষ্য। আর এই হচ্ছে সদৃশ্য গ্রুপিং, যে গ্রুপিংটা সদৃশ্য কিরকম হয়ে থাকে আর লক্ষ্যটা হচ্ছে কিরকম? মিনিমাইজ করা, বুলিয়ান এক্সপ্রেশনকে মিনিমাইজ করা, যে আমাদের সার্কিট যে সমীকরণটা আছে সেটাকে মিনিমাইজ করে ছোট নিয়ে আসা এবং সার্কিটের সাইজকে ছোট করে নেওয়া। আর এসওপি অথবা পিইউএস রূপে সরলীকরণ করা হয়ে থাকে। আর এই সুবিধাটা কি? লজিক সমীকরণ দ্রুত ও সহজে করা, কম সংখ্যক গেটের ব্যবহার করে সার্কিটকে ডিজাইন সম্ভব এবং বড় ট্রুথ টেবিল তুলনায় বোঝা যায়। বড় আর তো এখান থেকে মূলত আমি যে পরে যে বৈশিষ্ট্যগুলি বলেছিলাম, এই বৈশিষ্ট্যগুলি মুখস্থ করার জন্য না, শুধু দেখার জন্য। শুধু পড়লে কার্নফ ম্যাপ কি শুধু এতটুকু পড়বেন। কার্নফ ম্যাপ হচ্ছে কি, বা কার্নফ মানচিত্র হলো একটি ভিজুয়াল বা গ্রাফিক্যাল পদ্ধতি যা বুলিয়ান সমীকরণকে সরলীকরণের জন্য ব্যবহৃত করা হয়। এতটুকু পর্যন্ত পড়বেন। কতটুকু? শুধু এতটুকু। এতটুকু মুখস্থ করবেন আর বাকিগুলি পড়বেন। এতটুকু মুখস্থ করবেন। মুখস্থ করবেন কি? কার্নফ ম্যাপ কি? কার্নফ মানচিত্র হলো একটি ভিজুয়াল বা গ্রাফিক্যাল পদ্ধতি যেটা দেখা যায়। ভিজুয়াল বা গ্রাফিক্যাল পদ্ধতি যা বুলিয়ান সমীকরণকে সরলীকরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর বাকিগুলি পড়বেন বোঝার জন্য। এবার আসেন যে ২ টা ভেরিয়েবল হচ্ছে ৪ টা 2x2 গ্রিডের জন্য, ৩ টা ভেরিয়েবলের জন্য 2x4 হবে, আর ৪ টার জন্য কি বলছিলাম? ৪ ৪ 16, 4x4। এই একই কথা এখানেও লেখা আছে, মানে ২ টার জন্য ৪ টা সেল বা কোষ, যেটাকে আমি বাংলায় কোষ বলেছিলাম। আর ৩ টার জন্য ৮ টা এবং ৪ টার জন্য ১৬ টা, আর ৫ টার জন্য ৩২ টা থাকবে, ৫ টার জন্য। কারণ ৫ ৮ ৩২। সরি, ৫ ৮ ৪০, ৪ ৮ ৩২। তাহলে ৫ টা ভেরিয়েবলের জন্য কত হবে? ৩২ টা হয়ে থাকে। আর ৫ টা দিয়ে সাধারণত আপনাদের পরীক্ষা আসবে না। আপনাদের পরীক্ষায় মেক্সিমাম আসবে ৪ টা দিয়ে। ৪ টার উপরে সাধারণত এক্সামিনেশনে আমি দেখি নাই কারো আসতে। এখন আমরা দেখি সামনে কার্নফ ম্যাপগুলি কিরকম হয়ে থাকে, পার্শ্বিক গ্রুপিং এইসব না পড়লেও চলবে। সামনে আমরা সরাসরি ট্রুথ টেবিলে চলে যাই, সিম্পলিফাই কিভাবে করা যায়। এখানে দেখেন আমাদের সিম্পলিফাই এর ক্ষেত্রে কি হচ্ছে, ভেরিয়েবল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেখেন আমাদের যে ২ টা ভেরিয়েবলের ক্ষেত্রে কিরকম হয়। আমরা কি বলতেছিলাম? কোষ হয়। যে ২ টা ভেরিয়েবল এখানে কয়টা আছে? ২ টা আছে। এ, বি ২ টা আছে, ২ টার জন্য ৪ টা। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ১ ২ ৩ ৪, সরি 0 1 2 3। এখানে জাস্ট নাম্বারিং করা হয়েছে। এভাবে দেখেন 0 1 3 2 4, 0 1 2 3 4 5 6 7। একটু উল্টা না? দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে একটু উল্টা উল্টা আছে। তো এখানে আমরা কি বলছিলাম? ২ টার জন্য ৪ টা, ৩ টার জন্য ৮ টা। এখানে দেখেন ৪ টা, ৩ টার জন্য ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ টা কোষ থাকতেছে বা সেল থাকতেছে। আর ৪ টার জন্য কয়টা? ১৬ টা সেল থাকতেছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ টা। ১৬ টা সেল থাকতেছে। এই হইছে আমাদের কাঠামো। কিভাবে লেখা হয় দেখেন, তৈরি করা হয়। ২ টার ক্ষেত্রে আমাদের এ, বি দেখেন, এই পাশে এ, এক পাশে এ, এক পাশে বি দিয়ে আমাদের একটা দাগ দিয়ে দিছি এভাবে। বোঝানোর জন্য যে এই পাশে যে 0 আর 1 মানটা হইছে বি এর জন্য। আর এই পাশে 0 আর 1 মানটা হচ্ছে এ এর জন্য। আমরা আবার বলি যে এখানে যত ধরনের কাজ করব, যত ধরনের লজিক সার্কিট যা কিছু করব সবাই এসওপি, সাম অফ প্রোডাক্টস, এসওপি, এটা নিয়ে আমরা শুধু এই সিস্টেমে আমরা সব কাজ করব। পিওএস নিয়ে করব না। তো এবি দিয়েছিলাম। বি এর ক্ষেত্রে, এ এর ক্ষেত্রে কি 0 এবং 1, বি এর ক্ষেত্রে 0 এবং 1 এভাবে সাজিয়ে দিলাম। তো আমাদের ১ নাম্বার সেল কোনটা? এই যে ০ নাম্বার সেল, ১ নাম্বার সেল, তারপর ২ নাম্বার, তারপর ৩ নাম্বার। তাইলে বাইনারি ক্ষেত্রে আমাদের এখানে কি হইতো? এখানে হইতো 0 0, কারণ এ এর মানও 0, বি এর মান 0, আর এটা হইতো 0 এবং 1। এটার ক্ষেত্রে হইতো কি 1 0, এটার আমার ক্ষেত্রে কি হইতো 1 1। 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। এবার আসি এটার ক্ষেত্রে দেখেন। উপরে দিলাম আমরা বিসি,
আমরা এটা যদি লম্বালম্বি করতাম ওইটা হইতো, কিন্তু এই পাশে যেহেতু ২ টা সংখ্যা এই কারণে ২ টা দিছি। এই পাশে এক পাশে A দিলাম, আরেক পাশে BC দিয়েছি। তো ১ম টার ক্ষেত্রে আমাদের কি 0, 0 এখানে দিয়েছিলাম 0, 1 কেন কি? কারণ একটা ভেরিয়েবল, এখানে ২ টা ভেরিয়েবল আছে। ১ম টা হচ্ছে 0, 0 তারপর হচ্ছে 0, 1 ১ম টা 0, 0 তারপরে 0, 1 তারপরে 1, 1 তারপরে 1, 0 ১ম হইতেছে কত? 0 তারপরে ১ তারপরে ৩ তারপরে ২। তো এইখানে দেখেন একটু পার্থক্য আছে এই জায়গাটা। এই জায়গাটা একটু উল্টাভাবে এখানে করা হইছে। ০, ০, ০, ১, ১, ১, ১, ০ আর এটার ক্ষেত্রে ০, ১। এখন দেখেন এটা এই কোয়েশনটার মান কত? এখানে কি হইতো? ০, ০, ০ যেহেতু ৩ টার জন্য ০, ০, ০ এটার ক্ষেত্রে হইতো ০, ০, ১ এটার ক্ষেত্রে হইতো কি ০, ১, ১ এটার ক্ষেত্রে হইতো ০, ১, ০ এটার ক্ষেত্রে কি হবে? তাহলে ১, ০, ০ এটার মান হবে ১, ১, ০, ১ এটার মান হবে ১, ১, ১ এটার মান হবে ১, ১, ০ A, B, C এভাবে। এইবার দেখেন যদি আমার এখানে এক পাশে AB হইলো, অন্য পাশে CD হইলো। তাহলে AB র ক্ষেত্রে দেখেন এই পাশে একইভাবে আমাদের এখানে কয়টা সেল প্রয়োজন? ১৬ টা সেল। ১৬ টা সেলের ক্ষেত্রে ০, ০, ০, ১ এখানে হচ্ছে ১, ১ তারপর হচ্ছে ১, ০ একইভাবে এখানে ০, ০, ০, ১, ১, ১ এবং ১, ০ এখানে দেখেন আমার যে ০ গুলি থাকতেছে এই ০, ০, ০, ১, ১ এটা জাস্ট এটার মতোই এটা আমরা এখানে ইউজ করেছি এবং এখানে একই রকম। জাস্ট নরমালি সবসময় দেখেছিলাম ০, ০, ০, ১, ১, ০, ১, ১ এখানে জাস্ট একটু ডিফারেন্স, যেটা একটু ডিফারেন্স এটা আমি বারবার বলতেছি কারণ যাতে আপনার মাথার ভিতরে ঢুকে যায়। বারবার একই কথা বলে ওইটাকে মাথার ভিতরে যে রিমাইন্ডার এর মাধ্যমে এটাকে মনে রাখানোর চেষ্টা করতেছি। এই ১-১ এর ক্ষেত্রে এখানে ১ম ০-০ যেগুলো আছে ০ বসে আছে। ৪ টা ০ হইতো এখানে হচ্ছে আ এই ২ টা ০ যেহেতু AB আগে ২ টা ০ তারপরে ০-১ হইতো। এখানে হইতো কি ২ টা ০ ২ টা ১ এটা যে ডাবল ০-১-০ হইতো। এখানে হইতো কি ০-১-০-০ হইতো এখানে ০-১-০-১ হইতো এখানে ০-১-১-১ এখানে ০-১-১-০ এখানে হইতো ১-১-০-০ ১-১-০-১ এটা হচ্ছে ৪ টা ১ এটা হচ্ছে সবচেয়ে বড় সেল হইতো এটা মান ভ্যালু। তারপর এটা হতো ১-১-১-০ এখানে হতো ১-০-০-০ ১-০-০-১ ১-০-১-১ এটা হইতো ১-০-১-০ তাহলে এই হইছে টোটাল আমার এই হইছে মানগুলি এভাবে জাস্ট ইনিশিয়ালি আমরা তৈরি করব। এখন আমরা আসি একটা সার্কিটের ক্ষেত্রে কিরকম হয় যে আমরা একটা কার্নফ ম্যাপ আছে, ম্যাপের ভিতরে একটা মান আছে, সেই ভ্যালুটা থেকে আমরা কিভাবে এই সার্কিটটা তৈরি করব। এই সার্কিটটা তৈরি করার জন্য ১ম এ আমাদের কি করতে হবে? এই যে কার্নফ ম্যাপের ভিতরে আমি একটা ভ্যালু ধরে নিলাম আগে। তারপর আমরা সামনের দিকে আরো দেখব, তারপর আরো দেখব। আর এই কার্নফ ম্যাপ একইভাবে সিম্পলি ওয়ে এর প্রত্যেকটা পার্টকে আমাকে সেকেন্ড টাইম আপনাদেরকে বলতে হবে। না বললে অ্যাকচুয়ালি বিষয়গুলা মনে থাকার মতো না। এগুলি বারবার প্র্যাকটিসের বিষয়। বারবার প্র্যাকটিস করেও মানুষ ভুল করে ফেলে। সো এক ক্লাসে আপনার সেই সার্কিটে থেকে এসওপি, পিওএস এবং কার্নফ ম্যাপ দেখা, ধরে নেওয়াটা অনেক কষ্টকর। কি হলো? কেউ নক করলো নাকি? হ্যাঁ, অনেক কষ্টকর। আমিও বুঝি। জি স্যার, প্রায় ১.৫ ঘন্টা ক্লাস হয়ে গেছে স্যার। আবার যদি আবার নতুন একটা জাস্ট আমি একটু এটা দেখে নিচ্ছি। একটু বলে দিই, আমরা চলে আমি আজকে ক্লাস শেষ করে দিব। আর নেক্সট ক্লাসে আমি এটা একটু কিছু অংশ রিভিশন করব এটার ক্ষেত্রে এবং পরবর্তী নতুন ধাপগুলিতে আসবো। কারণ এটার পরের ধাপটা একটু সহজ আছে। বুঝছেন? পরের ক্লাসটা সহজ। এইটা একটু কমপ্লেক্স আছে। তো পরের ক্লাসটা যেহেতু সহজ আছে, এটা যেহেতু আপনার ইকুয়েশন হিসাব-নিকাশের ক্ষেত্রে একটু বেশি আছে। আর এটা কি একটু পইড়া নিই সাবজেক্টটার যে সূত্রগুলা আরেকটু প্র্যাকটিস করেন। এখানে দেখেন যে মানগুলি দেওয়া আছে। আমরা কি করি? মানগুলি না, মানগুলির সাথে এরকম ব্লক করে। যেমন ২ টা ১ পাশাপাশি আছে, ২ টা ১ কে আমরা নিয়ে নিলাম। এখানে ২ টা ১ একসাথে আছে, ২ টা ১ কে একসাথে রিং করায় দেওয়া হয়। রিং করে দেওয়া হলো। এখানে ২ টা ১ কে একসাথে রিং করে দেওয়া হলো। তো প্রতিটা রিংকে আবার ধরা হয়। যেমন এই রিং করা হইছে। এখানে কি আছে? এই A এর মান ০, ০ মানে কি? A এর মান বার হবে। এখানে কি আছে? এখানে মানটা কি? A, A বার, B বার, C বার। যেহেতু 0 এই ২ টা 0 আছে। 0 মানে বার SOP র ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে A বার, B বার, C বার। তাহলে এক্ষেত্রে ২ টা আছে। তো এটাও ০, এইটাও ০। এখানে কমন কোনটা আছে?
কমন আছে দেখেন এ, আর এই ২ টার ক্ষেত্রে কমন আছে কি? বি। তাহলে এটা কি হবে? এ বার, বি বার প্লাস এইটার ক্ষেত্রে কমন কি? এটার ক্ষেত্রে আবার ধরি এই জায়গাটার ক্ষেত্রে কমন কি আছে? এই যে 1, 1 কার 1 আছে? বি এর 1 আছে। তাহলে শুধু বি। আর এই জায়গায় কমন আছে কার? এ এর। এ কমন আছে। এ তাহলে এ বি। এই যে এ বি বসিয়ে দিলাম। তারপর আছে এই জায়গাটা ধরি। এই জায়গার ক্ষেত্রে কমন কে? এখানে আছে এ বার এ। এ বার এ এটা বাদ যাবে। এটা তো কমন হইল না। এখানে কমন হয়েছে শুধু বি বার সি বার। এই যে বি বার সি বার। আমি আর বেশি কিছু বুঝাবো না। এখন বুঝালে আপনারা কিছুই বুঝবেন না। যারা সায়েন্সের বা এই সাবজেক্টে পড়ছেন তারা হয়তো কিছু বুঝবেন, মেক্সিমাম বুঝতে পারবেন না। আর এখানে একটা জিনিস দেখিয়ে দেই। আমাদের এখানে ব্লকটা কি হইতো? দেখেন এখানে বড় একটা সার্কেল হইতো, তাই না? এতটুকু নিয়ে একটা আমাদের রিং হইতো। আর এই পাশে এরকম একটা রিং হইতো ৪ টা সংখ্যা নিয়ে। আর এই পাশে একটা রিং পেতাম আমরা। এই যে টোটাল এতটুকুনের রিং পেতাম, সরি এই টোটালটা নিয়ে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা। এই ৮ টা নিয়ে একটা কমন পেতাম। আবার এদিকে আবার এখানে ১ ২ ৩ ৪ ৪ দুগুণ ৮ টা নিয়ে আরেকটা রিং পেতাম। এটা মান কি হইতো? এটা আমি এখানে লিখে নাই। আর একটা জিনিস হচ্ছে কি যেটা দেখাবো পরবর্তী ক্লাসে, এটা আমি আজকে সামনের দিকে আসবো না। এটা সম্পূর্ণ একটু আলাদা টপিকসে চলে আসছে সার্কিটের ক্ষেত্রে। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকে আর বাড়াচ্ছি না আপনাদেরকে। তা আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।